যুদ্ধ ক্রমেই যেন মহামারীর মতো করে বিস্তার লাভ করে চলেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ওই হামলায় 53 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন 98 জন। এই হামলার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে প্রতিশোধ নিতে পাল্টা জবাব দিতে প্রস্তুত তারা। অপরদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত হুথিদের ওপর সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 16 মার্চ রবিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। আবার মার্কিন হামলা চললে পাল্টা জবাব দেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছে হুথিরা। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হুথিদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান। ওয়াশিংটন বলছে হুথিদের হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় এই হামলা আগামী বেশ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি রবিবার এক টেলিভিশন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে তাহলে লোহিত সাগরে তাদের জাহাজেও হামলা চলবে। তারা যদি আগ্রাসন চালিয়ে যায় আমরাও প্রতিরোধ চালিয়ে যাব। এদিকে হুথির রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে। আবার এদিকে রবিবার হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র দাবি করেছেন তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং অন্যান্য জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছে তাদের বিমান বাহিনী হুথিদের 11টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং এসব ড্রোন মার্কিন রণতরীর কাছাকাছিও আসতে পারেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হুথিরা যখনই বলবে তারা আমাদের জাহাজে হামলা বন্ধ করবে তখনই আমরা তাদের উপর হামলা থামাবো, কিন্তু তার আগ পর্যন্ত অভিযান চলবে। তিনি আরো বলেন, গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরান দীর্ঘদিন ধরে হুথিদের সহায়তা দিচ্ছে, এটি বন্ধ করা জরুরি। উল্লেখ্য যে হুথিরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 100-এর বেশি হামলা চালিয়েছে। তারা দাবি করছে গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে। হুথিদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যয়বহুল সামরিক অভিযান চালাতে বাধ্য হচ্ছে। এর মাঝেই শনিবার ডোনাল্ড ট্রাম্প হুথিদের হামলা বন্ধ করতে বলার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যদি হামলা চালানো অব্যাহত রাখে তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কথা ছিল গাজা যুদ্ধ থামাবে, কিন্তু তার যেন এখন আর কোনো নামগন্ধ মিলছে না। উল্টো ইসরায়েল যেন তার তৎপরতা বৃদ্ধির শুধু রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে ঘোষণা করেছেন তিনি ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করবেন। এখন অবধি 18 মাসের মেয়াদ বাকি থাকা সত্ত্বেও তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন নেতানিয়াহু। 16 মার্চ রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট। রোনেন বার বর্তমানে কাতার গেট কেলেঙ্কারির তদন্তের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নেতানিয়াহুর শীর্ষ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা কাতারের কাছ থেকে অর্থ নিয়েছেন। এসব সহযোগীরা কাতারের সঙ্গে জিম্মি বিনিময় সংক্রান্ত স্পর্শকাতর আলোচনা পরিচালনার দায়িত্বেও ছিলেন। সাধারণত এ ধরনের অপরাধ তদন্তের দায়িত্ব পুলিশের হাতে থাকে, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় শিন বেতি তদন্তের প্রধান দায়িত্ব নিয়েছেন। তবে নেতানিয়াহু আদৌ রোনেন বারকে বরখাস্ত করতে পারবেন কিনা তা অনিশ্চিত। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা বা দেশটির উচ্চ আদালত রায় দিতে পারেন যে শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন বারকে অপসারণের। তবে এই সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্য স্বার্থের সংঘাতের শামিল হবে। এদিকে ক্ষমতা ছাড়ার আগে নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন বার। ইসরায়েলের নাগরিকদের প্রতি নিজের দায়িত্ব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার কাছে ব্যক্তিগত পর্যায়ে আনুগত্য আশা করেন। এটা নাগরিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ভরসা করতে না পারায় বারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা জানিয়ে নেতানিয়াহু বলেন, চলমান অস্তিত্বের লড়াইয়ে শিন বেতের প্রধানের প্রতি ভরসা নিয়ে অনিশ্চয়তা কাম্য নয়। এছাড়া গাজায় ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নে বারের অব্যাহতি জরুরি বলেও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অপরদিকে রবিবার রাতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এক চিঠিতে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন
কাতার গেট তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি শিনবেত প্রধান রোনেনবার্গকে বরখাস্ত করতে পারবেন না। এর ফলে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই সহযোগীরা কি ব্যক্তিগত স্বার্থ বা কাতারের প্রভাবের কারণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতিতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন? ইসরায়েলের রাজনৈতিক মহলে বিষয়টি নেতানিয়াহুর সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহুর সমালোচকরা বলছেন, কাতার গেট কেলেঙ্কারি তার প্রশাসনের দুর্নীতি, গোপন লেনদেন এবং স্বার্থের সংঘাতকে উন্মোচন করেছে। বিশেষ করে শিনবেত প্রধানকে বরখাস্তের পরিকল্পনাকে অনেকেই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রয়াস হিসেবে দেখছেন। নরেন্দ্র মোদীর মতো এত আলোচিত সমালোচিত প্রধানমন্ত্রী ভারত দেখেনি। তার মতো নির্বাচনী সাফল্য আর কেউ পাননি। রাজ্য ও কেন্দ্রে এমন দাপটের সঙ্গে টানা রাজত্ব কেউ করেননি। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে 16 মার্চ রবিবার একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এতে তার ছোটবেলার কথাও উঠে এসেছে। তিনি জানিয়েছেন, তার ছোটবেলা কেটেছে খুবই দারিদ্রতার মধ্যে, এমনকি স্কুলে যাওয়ার জন্য জুতাও ছিল না তার। একদিন তার এক চাচা তাকে জুতা ছাড়া স্কুলে যেতে দেখেন। এতে তিনি অবাক হন। এরপর তিনিই তাকে জুতা কিনে দেন। এরপর এই জুতাগুলো খুব যত্ন করে রেখেছেন বলেও জানিয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার ছোটবেলা খুবই দারিদ্রতার মধ্যে কেটেছে, তবে আমরা কখনো দারিদ্রতার বোঝা টের পাইনি। দেখুন, যদি কেউ ভালো জুতা পরে কিন্তু একটা সময় যদি সেগুলো তার কাছে না থাকে, তাহলে সে এটির অভাব অনুভব করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা আমাদের ছোটবেলার জীবনে কখনো জুতা পরিনি। চাচার জুতা কিনে দেওয়ার প্রসঙ্গে মোদি বলেন, আমি আমার স্কুলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দৌড়ে চাচার কাছে যাই। তিনি আমাকে দেখে অবাক হন, জিজ্ঞেস করেন, তুমি এভাবে স্কুলে যাও? তো ওই সময় তিনি আমাকে এক জোড়া ক্যানভাস কিনে দেন এবং আমাকে পরান। ওই সময় সেগুলোর দাম হয়তো 10 থেকে 12 রুপি ছিল। কিন্তু বিষয়টি হলো, জুতাগুলো ছিল সাদা, যেগুলোতে সহজেই দাগ লেগে যাবে, জুতা নষ্ট হয়ে যাবে, এমন চিন্তা মাথায় আসলে চিন্তিত হয়ে পড়েন বলে জানান মোদি। তাই সেগুলোকে ঝকঝকে রাখতে উপায় খুঁজছেন। তিনি বলেন, স্কুল শেষে সন্ধ্যার দিকে আমি স্কুলে আরো কিছুক্ষণ অবস্থান করতাম। আমি এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুম যেতাম। ক্লাসে যেসব লেখার চক পড়ে থাকতো সেগুলো সংগ্রহ করতাম, সেগুলোকে পানিতে ভিজাতাম, এরপর পেস্টের সঙ্গে মিশাতাম। শেষে সেগুলো আমার ক্যানভাস জুতার উপর লেপে দিতাম। এতে জুতাগুলো আবারও উজ্জ্বল সাদা হয়ে যেত। এছাড়া স্কুলে কাপড় আয়রন করার জন্য ইস্ত্রি না থাকায় তামার পাতিল গরম করে সেটি দিয়ে কাপড়ের ওপর চাপ দিয়ে আয়রনের কাজটি করতেন বলেও জানিয়েছেন মোদি। তিনি বলেন, তার মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, হয়তো সেখান থেকেই তিনি এই অভ্যাসগুলো পেয়েছেন। এছাড়া দারিদ্রতা নিয়ে কখনো ভাবতেন না বলেও জানিয়েছেন ভারতের 3 বারের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, তারা যখন যা পেতেন সেটিকে উপভোগ করতেন, এজন্য দারিদ্রতার বিষয়টি খুব একটা তাড়া করে বেড়াতো না। যুদ্ধক্ষেত্রে ক্ষমতাবান পক্ষকে বড্ড বেশি সাহস দেখাতে নেই, এরই জলজান্ত প্রমাণ ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত সাহস দেখাতে গিয়ে নিজেই এখন চরম বিপদে আছে কিয়েভ। তবে ইউক্রেনের মেরুদণ্ড সোজা রাখতে বরাবরই সহযোগিতা করে আসছে ইউরোপ। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক বেগতিক পরিস্থিতির মাঝেও তার ব্যতিক্রম হয়নি। এবার ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে মরিয়া হয়ে উঠেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, রাশিয়ার সম্মতি ছাড়াই আমরা ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাবো। যদি ইউক্রেন মিত্রবাহিনীকে তার ভূখণ্ডে থাকতে বলে, তাহলে তা গ্রহণ করা বা না করা রাশিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। স্থানীয় সময় শনিবার রাতে একথা বলেন ম্যাক্রো। এছাড়া ব্রিটেন ও তুরস্ক সহ অন্যান্য ন্যাটো দেশগুলোও জানিয়েছে তারা যুদ্ধ পরবর্তী ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক। তথ্যটি জানিয়েছে সংবাদ মাধ্যম তাস। ইউক্রেনের সমর্থনে বেসামরিকদের একত্রিত করার পরিকল্পনাও করেছেন ম্যাক্রো। রুশ আগ্রাসনের মুখে বেসামরিকদের একত্রিত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। এ কাজে তরুণ ফরাসিদের উৎসাহিত করার উপায় খুঁজছেন ম্যাক্রো। এর আগে জানুয়ারিতে কিভাবে সশস্ত্র বাহিনীকে সমর্থন করার জন্য আরও তরুণ স্বেচ্ছাসেবকদের একত্রিত করা যায় সে বিষয়ে সরকার ও সেনাবাহিনীকে একটি প্রস্তাব জমা দিতে বলেছিলেন তিনি।
এদিকে ইউক্রেনের সম্ভাব্য সেনা, জাহাজ এবং বিমান মোতায়েনের জন্য 27 দেশের জেনারেলরা এই সপ্তাহে লন্ডনে জড়ো হবেন বলে জানা গেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে সেনা এবং বিমান মোতায়েন করতে প্রস্তুত যুক্তরাজ্য। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। রবিবার ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ কিভাবে শেষ করা যায় তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসেছে দেশ দুটি। রবিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলা অব্যাহত রেখেছে। ফলে 3 বছর ধরে চলা যুদ্ধের জন্য প্রস্তাবিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার রাশিয়া 178টি ড্রোন ও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। এর মধ্যে 130টি ড্রোন ইউক্রেনে ভূপাতিত করেছে, তবে বেশ কয়েকটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক ও ওডেসা অঞ্চলে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির এক বেসরকারি বিদ্যুৎ কোম্পানি। কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দ্রুত তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার পর একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে 200 জনের বেশি দমকল কর্মী কাজ করেছেন। এমন পরিস্থিতির মধ্যে চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা ডিএনআই বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রবিবার এই বৈঠকের দুপক্ষের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দোভাল তুলসীর একান্ত বৈঠকে ভারত আমেরিকার কৌশলগত বোঝাপড়াকে নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদান প্রদানে জোর দেওয়ার কথা বলা হয়েছে। তাদের এই আলোচনা ইতিবাচক হয়েছে বলে উক্ত সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদের প্রসার কমাতে গোয়েন্দা তথ্য আদান প্রদানে একে অপরকে সাহায্য করবে বলে একমত হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন। এরই সঙ্গে বিদেশের মাটিতে ভারত বিরোধী যেসব গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের নিয়েও তুলসীর সাথে আলোচনা করেন দোভাল। তুলসীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে খালিস্তানপন্থী এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদের ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দোভাল। এদিকে জানা গেছে, নানান সুরক্ষা চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় দোভাল তুলসী বৈঠকে। ভারত মার্কিন সম্পর্ক নিয়েও বিশেষ আলোচনা হয় উক্ত বৈঠকে। উল্লেখ্য যে, তুলসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। মোদী ছিলেন তার প্রথম বিদেশি অতিথি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার আলোচনাতেও বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে কথা হয়েছিল। এবার ভারত সফরে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনেই অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই প্রোফাইল সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে, যেটির সভাপতিত্ব করছেন ভারতের অজিত দোভাল। এই সম্মেলনে কোয়াড জোটের 4 শরিক তথা অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা ও জাপানের গোয়েন্দা প্রধান বা ইন্টেলিজেন্স চিফরা উপস্থিত থাকবেন। এছাড়া বিশ্বের সবচেয়ে ধনী 7টি দেশের জোট G7 এর অন্য প্রতিনিধিরাও থাকার কথা রয়েছে। আবার এদিকে বাংলাদেশের তরফ থেকে মনে করা হচ্ছিল, তুলসী দোভাল বৈঠকে হয়তো বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে। যদিও এ বিষয়ে কথাবার্তা হয়ে থাকলেও তা সম্পর্কে কিছুই এখনো জানা যায়নি। শুধু জানা গেছে, আপাতত বৈঠকের মূল আলোচ্য বিষয়বস্তু গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, তুলসী গ্যাবার্ড নিজে হিন্দু। এই আবহে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি সহানুভূতিশীল ছিলেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সর্বত্রই হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে বরাবরই সরব থেকেছেন তুলসী। তিনি নিজে মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু নির্বাচিত সদস্য ছিলেন। তাই সব মিলিয়ে তুলসীর ভারত সফরের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।